সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ইনকাম ট্যাক্সে এফডিআর, ডিপিএস এবং লাইফ ইন্স্যুরেন্স এগুলো থাকলে এগুলো ইনপুট দেওয়া যায় এবং এগুলো থেকে রিবেট তথা সোর্স ট্যাক্স কিভাবে এগুলো ইনপুট দিব এবং এগুলো অ্যাডজাস্ট করব। তো আমরা প্রথমেই আমাদের ইনকাম ট্যাক্সের জন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমরা etaxnbr.gov.bd এটা লিখে সার্চ করলাম। তো এখান থেকে আমরা এই যে ই রিটার্ন এটাতে আমরা গেলাম, এখান থেকে ই রিটার্ন এটা ক্লিক করব। আই এম অলরেডি রেজিস্টার্ড, মানে আমাদের রেজিস্ট্রেশন আগে থেকে করা আছে, যার কারণে এটা আমরা ক্লিক করলাম। এখানে আমাদের যে আইডেন্টিফিকেশন নাম্বার এটা সিলেক্ট করতে হবে। তো আইডেন্টিফিকেশন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব, আইডেন্টিফিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং এখান থেকে আমরা ক্যাপচাটা দিয়ে দিব। তো ক্যাপচা এই যে জিরো এবং ও এইটা একটু কনফিউশন আসে, যে জন্য এটা আসলে পরে আমরা এটা চেঞ্জ করে নিব। যেখানে ও এসছে তারপর আমরা আবার চেঞ্জ করে নিলাম। এখানে আমরা এটা দিব ক্যাপিটাল এ ইউ, এটা আমরা সাইন ইন করে নিলাম। এই যে সাইন ইন হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে যে রেগুলার ই রিটার্ন এটাতে ক্লিক করলাম। এখানে যে আমাদের রিটার্ন স্কিমটা সেলফ এবং অ্যাসেসমেন্ট ইয়ার এটা ঠিক থাকবে এবং ইনকাম ইয়ার হচ্ছে 1/7/2024 থেকে 30/6/2025, এটা চেঞ্জ করার দরকার নাই। স্ট্যাটাস রেসিডেন্ট। আর এখানে অ্যানি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সামটেড ফ্রম ট্যাক্স, মানে ট্যাক্সের থেকে ফ্রি ইনকাম আছে কি না। তো এটা আমরা এক্সামটেড ইনকাম যদি আমাদের থাকে তাহলে সেটা আমাদের ইয়েস দিতে হবে। ইয়েস দিলে তাহলে আমরা যে 3.5 লাখ টাকা পর্যন্ত ফ্রি সেটা আমাদের এখানে দেখানো যাবে। আমরা এখানে শুধু ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এটা দেখবো, এই জন্য আমরা নো দিয়ে দিলাম, আমরা এটা রিমুভ করে দিলাম। এই যে অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন ইনকাম ইয়ার, এখান থেকে আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর সাথে সম্পর্ক যেটা সেটা দেখাবো, এই জন্য আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এটা আমরা এখানে দিয়ে দিয়েছি, ফিক্সড করেছি। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এখানে এরিয়া আছে, এরিয়া এখানে বিভিন্ন যে ঢাকা সিটি কর্পোরেশন, বিভিন্ন কর্পোরেশন, সিটি কর্পোরেশন এলাকার জন্য ভিন্ন ভিন্ন রেট থাকে এবং এনি আদার এরিয়া এটা আমরা সিলেক্ট করলাম। ট্যাক্স রিবেট এটা আছে, আমরা ইয়েস দিলাম। আর ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম এটা যেহেতু নোতে আছে এটা আমরা কিছু দিলাম না। এখন এই রিকোয়ারমেন্টস 1T10B এই অনুসারে গ্রস ওয়েলথ ওভার 50,000-এর উপরে কিনা এটা ইয়েস নো যেটা থাকে সেটা আমরা দিব। এখানে আমরা হয়তো ইয়েস দিলাম, নো দিলেও সমস্যা নাই, আমরা নো দিলাম। সেই ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে বলছে যে যদি 50 লাখের বেশি না হয় তাহলে এত মে নট বি ম্যান্ডেটরি, ইউ ওয়ান্ট টু সাবমিট, এটা তারপরেও সাবমিট করতে চাই কিনা সেটা দিয়েছে। আমরা যদি ইয়েস দিই তাহলে সেই অপশনটা থাকছে না। মোটর কার নাই, কোন অফশোর প্রপার্টি নাই, শেয়ার হোল্ডার নাই, তো এগুলো আমরা জাস্ট দেখার জন্য। তো এখানে সেভ ড্রাফট দিলে এটা সেভ হয়ে থাকবে, তাছাড়া সেভ ড্রাফট না দিলে আমাদের কিন্তু যদি কখনো এটা ব্যাকে চলে যায় তাহলে সেগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সেভ ড্রাফটটা আমাদের দিয়ে নিলে এটা থেকে যাবে। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এখন আমাদের ইনকাম, তো ইনকামের এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে আমরা কী কী দিব, এখানে আমরা অন্যগুলোর সাথে আমরা যেহেতু আজকে সঞ্চয়পত্র, লাইফ ইন্স্যুরেন্স এবং ডিপিএস এগুলো দেখাবো। আর প্রথমে আমরা এই যে সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনারদের যারা রিটায়ার করেছে তাদের জন্য, এটা হলো আদার দ্যান পেনশনার, এটা সিলেক্ট করলাম। এবং একই সাথে আমরা এই যে অ্যাড অ্যানাদার, এখান থেকে যদি আমরা অ্যাড অ্যানাদার না দিয়ে আরেকটা সিলেক্ট করি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা এটা দিলাম, এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটাই, তাহলে আমাদের এখান থেকে অ্যাড অ্যানাদার আরেকটা দিতে হবে। এখান থেকে অ্যাড অ্যানাদার দিলে তখন আমরা এই যে সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার, এই যে এটা কিন্তু দুটো হয়ে গেছে। এর সাথে যদি আরও আমাদের থাকে তাহলে আবার অ্যাড দিতে হবে। অ্যাড দিয়ে আমাদের যে অন্য থাকে ডিভিডেন্ড বা ট্রেজারি বিল, ইন্টারেস্ট ফ্রম ব্যাংক, এটা তো দেওয়াই আছে। আর কিছু থাকলে আমাদের এখানে অ্যাড করে নিতে হবে, তার আন্ডারে যেগুলো ডাটা থাকবে সেগুলো ইনপুট দিতে হবে। তা আমরা এটা নাই, এটা রিমুভ দিয়ে দিলাম। প্রথমে আমরা এই যে ইন্টারেস্ট ফ্রম ব্যাংক এটা দিচ্ছি। এটা দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিতে হবে, যেমন এখানে কোন ব্যাংকে আছে, তারপর সিলেক্ট
এটা যেমন আমাদের এফডিআর কোথায় আছে, আমরা হয়তো একটা ব্যাংকের এখানে দেখব যে প্রিমিয়ার ব্যাংক, এটা দিচ্ছি। অ্যাকাউন্ট টাইপ কি, এটা এফডিআর, ঠিক আছে। ব্রাঞ্চ নেম এটা হয়তো দিলাম, ফেঞ্চুগঞ্জ দিলাম। আমরা এখানে এফডিআর নাম্বারটা দিয়ে বসিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এবার আমরা গস ইন্টারেস্টটা এখানে দিয়ে দিলাম, রিলেটেড ফিজ চার্জেস আমরা এটা 0 দিলাম। টিডিএসটা কত, 10%, মানে এটা হলো 15,930, আমরা এখানে এটা দিলাম। আর ব্যালেন্স কত থাকলো সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, আমাদের যে টোটাল ব্যালেন্সের মধ্যে এখানে টোটাল কত থাকবে, ইয়ার এন্ড ব্যালেন্স, তার মানে আমার এখানে কত টাকা আছে ডিপোজিট করা ছিল সেই টাকার উপর এটা কিন্তু আসবে। এখানে আমরা দেখিয়েছি যে আমাদের এই 9 লাখ টাকা ছিল, আমরা দেখিয়েছি যে 9 লাখ টাকার মধ্যে ইন্টারেস্ট এসেছে 1,59,300। তো এখানে টিডিএস কেটেছে 15,930, আর ব্যালেন্স বর্তমানে 10,43,370 টাকা। এই টাকা, এই যে টিডিএসটা এখানে এসেছে 15,930 টাকা। এটা এর সাথে আমরা যদি আরেকটা দেখাতে চাই, এটা জাস্ট আমরা কিন্তু দেখানোর জন্য দেখাচ্ছি, এটা কিন্তু সবগুলো অ্যাকিউরেসি মানে অ্যাকুরেট হিসেবে দেখানো হচ্ছে, জাস্ট কোন ফরম্যাটে আমাদের এগুলো ইনপুট দিতে হবে সেটা আমরা দেখাচ্ছি। এফডিআর এর ক্ষেত্রে আমরা পোস্ট অফিসের একটা দেখব, তো পোস্ট অফিসে এখানে কিন্তু বিভিন্ন ব্যাংকের আছে, এখানে আপনার যদি আরও অন্যান্য ব্যাংকে এফডিআর থাকে তাহলে এখানে কিন্তু অ্যাড দিয়ে এখান থেকে সেই বিভিন্ন ব্যাংক বা যে কোনো ব্যাংকে সিলেক্ট করে সেখান থেকে যে আপনাদের যে কি হয়তো ডিপিএস বা এফডিআর বা সেভিংস কোনো কিছু থাকলে সেটা কিন্তু সিলেক্ট করতে থাকেন। আর এখানে অন্যটা না থাকলে এটা ডিলিট করে দিলে হয়ে যাবে। তা আমরা আরেকটা দেখাবো, এখান থেকে আমরা পোস্ট অফিসে কীভাবে থাকে সেটা আমরা দেখে দিই। ব্যাংকের তো সবগুলো দেওয়া আছে, এখানে যে পোস্ট অফিসে এটা আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের যে সেভিংস ডিপিএস বা আমরা সেভিংসের একটা দেখাই, এটা আমি নর্মাল একটা জায়গার ব্রাঞ্চের নাম দিলাম। আপনাদের যে ব্রাঞ্চের ক্ষেত্রে করবেন সেই ব্রাঞ্চের নাম দিবেন। তা আমরা ব্রাঞ্চের নাম দিয়ে সেখানকার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। আর এখানে ইন্টারেস্টের যে প্রফিটটা হলো টোটাল, এটা প্রফিটটা আমরা এখানে বসিয়ে দিলাম। ফিজ অন্যান্য 0 ধরলাম, আর টিডিএসটা আমরা এখান থেকে আমরা এখানে বসিয়ে দিলাম। টিডিএসটা বসানোর পরে এটা কিন্তু হয়ে গেল। আর এখানে যে টোটাল আমার যে টাকাটা ধরলাম আমার 3 লাখ টাকা জমা ছিল, তাহলে এটা আমার ব্যালেন্সটা কত হবে, এই 3,78,612, এর থেকে টিডিএসটা বাদ দিতে হবে। আমার এখানে যদি 3 লাখ থাকে এর সাথে অ্যাড হবে 78,612, এর সাথে বাদ হবে 7,861, তাহলে আমার হচ্ছে 3,70,751 টাকা। এটা কিন্তু আমার এই যে এফডিআর, হ্যাঁ, যে ব্যাংকের প্রফিট ইন্টারেস্ট বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এর মধ্যে এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা একটা দেখব যে সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার, তাহলে আমার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা এখানে কি দেখাতে পারি, সঞ্চয়পত্রের ডাটাগুলো এখন আমরা এখানে ইনপুট করব, যে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট, টিডিএস, এটা আমরা এখানে দিব। এটা আমরা দিচ্ছি। সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা নিলাম, রেজিস্ট্রেশন নাম্বারটা বসালাম। বা ইস্যু ডেটের ক্ষেত্রে আমাদের দুইভাবে দিলেই হবে। আমরা যদি ডেটটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দেই তাহলে হবে, যেমন এইটা দিলাম, তাহলে এটা বাদ দিয়ে আমরা যদি এই ফরম্যাটে দেই অথবা এখান থেকে ক্যালেন্ডার বের করে দেই তাহলেও হবে, আর না হলে একবার লিখে দিলেও হবে যে 1-23, এইটা দিলাম, এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল। ভ্যালু যেটা সেটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে, আমরা ভ্যালুটা এখানে অ্যাড করে দিলাম। এরপর গ্রস ইন্টারেস্ট, যেটা গ্রস ইন্টারেস্টটা আমাদের কত ছিল এটা আমরা দিলাম,
গ্রস ইন্টারেস্টটা দিলাম, আর এটা টিডিএসটা কত কেটেছে, এই যে 10% আমরা এখানে অ্যাড করে দিলাম। এখানে আমাদের সঞ্চয়পত্র যে আরেকটা থাকলে এখানে অ্যাড করলাম। আমাদের সেটার ক্ষেত্রেও আমরা যে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিলাম। এরপর আমাদের ডেট, যেটা ডেটের ফরম্যাটটা দিলেও হবে, অথবা এখান থেকে আমরা সুবিধার্থে এখানে অ্যাড করে দিচ্ছি। আর ভ্যালু, যেটা ভ্যালুটা আমাদের এটা দিলাম, ভ্যালুটা অ্যাড করছি। গ্রস ইন্টারেস্ট যেটা, এটা হলো গ্রস ইন্টারেস্ট, এটা অ্যাড করলাম। আর এটা হলো টিডিএসটাও আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। টিডিএসটা অ্যাড করলাম। এই যে আমাদের টোটাল টিডিএস হলো 11,414 টাকা। এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। আমাদের কিন্তু ইনকামের মধ্যে এটা হয়ে গেল। যেমন ইনকাম আমরা যদি ব্যাকে আসি, তাহলে আমরা দেখব যে ইন্টারেস্টের এই যে এফডিআর এর ক্ষেত্রে আমাদের পোস্ট অফিসের এখানে দেওয়া আছে যে এখানে টাকার টোটাল যে গ্রস ইন্টারেস্ট, প্রফিট এবং এখানে ব্যালেন্স এবং ইয়ার এন্ড এখানে দেওয়া আছে। টোটাল টিডিএসটা কত এটা দেওয়া আছে। আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটাও দেওয়া আছে। এখন হলো আমাদের রিবেট আমরা কোথা থেকে পাবো? আমরা রিবেট পাবো হলো লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড আমরা পাবো হলো টিপিএস থেকে, ঠিক আছে। আর হলো সঞ্চয়পত্র, এই তিনটা থেকে আমরা কি পাবো? রিবেট। তাহলে আমরা এই ডাটাগুলো যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে আমরা আরেকটা দেখি, লাইফ ইন্স্যুরেন্স পলিসি। এখানে লাগবে হলো পলিসি নাম্বার। তাহলে পলিসি নাম্বারটা আমরা দিয়ে দিলাম। পলিসির নাম্বারটা আমরা এখানে বসালাম। তারপর ইন্স্যুরেন্স কোম্পানি হলো মেট লাইফ ইন্স্যুরেন্স, এটা বসিয়ে দিলাম। পলিসি ভ্যালু এটা আমরা দেখালাম। এরপর প্রিমিয়াম ভ্যালু আমরা এটা দেখালাম। তারপরে এইখানে একটা বিষয় আছে, এখানে এই যে আমাদের পলিসি ভ্যালু এই 3,60,000, এর 10% হলো 36,000, যার কারণে কিন্তু এটা এসেছে, এবং নট মোর দেন এই যে 1,25,000 টাকা, এর বেশি আসবে না। এখানে যদি আমরা যে 55,000 দেই, 55,000 দিলেও কিন্তু এই যে 36,000, এখানে আমি যদি 36,000 দিই তাহলেও কিন্তু 36,000ই আসলো। এখন যদি আমি 35,000 দিই তাহলে কিন্তু 35,000, যদি আমি 25,000 দিই তাহলে কিন্তু 25,000। কারণ কি, এই যে পলিসি ভ্যালুর হলো 10%-এর বেশি হবে না, আর আমি প্রিমিয়াম পেইড যেটা করব সেইটা কিন্তু এর বেশি না। যার কারণে আমরা এখানে 1,25,000 টাকা দেখিয়েছি, এটা 36,000 টাকা এসছে এইটা। আর আরেকটা ভ্যালু এখানে আমাদের, যেমন এটা যে ফিক্সড একটা অ্যামাউন্ট এখানে দিয়েছি, যেটা অ্যাকাউন্ট নাম্বার হলো এটা না, সরি এটা না, এটা তো আলাদা। আমরা এখানে অ্যাড আলাদা একটা করি। এটা হলো মেট লাইফের দিলাম। এটা হলো ইন্স্যুরেন্স নাম্বারটা দিলাম। পলিসি ভ্যালু যেটা এটা এখানে কপি করে দিলাম। এটার প্রিমিয়াম পেইডও করেছি কিন্তু এইটাই, ঠিক আছে। টোটাল যেটা পেইড করেছি সেটা বসিয়ে দিলাম। এটার ক্ষেত্রে কিন্তু এই যে এটা 10%, 4,668 টাকা, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আর হলো ডিপিএস, তো আমরা ডিপিএসেরটাও এখানে অ্যাড করব। আমরা ডিপিএসের ভ্যালুটা এখানে অ্যাড করি। তো এখানে ব্যাংকের ক্ষেত্রে আমরা সোনালী ব্যাংকে দেখিয়েছি, আমরা সোনালী ব্যাংক এখানে সিলেক্ট করে দিব। সোনালী ব্যাংক পিএলসি, অ্যাকাউন্ট নাম্বারটা আমরা বসিয়ে দিব। যার অ্যাকাউন্ট সেটা ঠিক করে বসাতে হবে। এখানে অ্যাকাউন্ট দিলাম, ডিপোজিট অ্যামাউন্ট 60,000,
অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু 60,000 টাকা আমাদের এই ডিপিএস এর ভ্যালুটা এখানে আসলো। এটা বোধহয় সম্ভবত 1,20,000 টাকার বেশি হবে না। এটা আমরা যদি 2,60,000 দেই, এই যে 1,20,000, এটা যদি আমরা 1,20,000 দেই তাহলে 1,20,000, এটা যদি আমরা 1,10,000 দেই তাহলে সেটা, কারণ ম্যাক্সিমাম হলো 1,20,000 পর্যন্ত আমাদের এটা ডিপিএসটা অ্যাকসেপ্টেড হবে। তো আমরা 60,000 টাকা ডিপোজিট অ্যামাউন্ট করেছি, সেটা দিলাম। আরেকটা হলো সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রের ডাটাগুলো আমরা এখানে দিব। এবার ডাটাগুলো এখানে অ্যাড করলে যে প্রথমে হলো নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তার মানে 3 মান্থস প্রফিট সঞ্চয়পত্র, এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। এবারে রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিলাম। এরপর ডেট, ইস্যু ডেটটা আমরা 2 ফরম্যাটে দিতে পারি, ডেটটাও দিলাম। এটা হলো ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিলাম। এখানে এই যে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এটার সঞ্চয়পত্রের এটা পাওয়া যাবে। তো এখানে আমাদের আর একটা যদি থাকে এটা আমরা অ্যাড করে এখান থেকে দিতে পারি। এটারও সেম আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। এখানে তারপরে এখানে ডেটটা, এটা অ্যামাউন্টটা আমরা বসাই। এটা যে 5 লাখ হয়ে গিয়েছে এই জন্য কিন্তু এটা আর এখানে নিচ্ছে না। আমরা আবার 5 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম, এর বেশি আপনি যতই দেন এখানে যে আরও টাকা অ্যামাউন্ট অ্যাড করেন তাহলেও কিন্তু এটা বাড়বে না, যেহেতু এর ম্যাক্সিমাম লিমিটে চলে গেছে। আমাদের এইখানে এগুলো থেকে আমরা রিবেট পাবো। তো আমরা এখানে 7 কন্টিনিউ দিলাম। আমরা এখান থেকে কিন্তু এক্সপেন্ডিচার বিভিন্ন ডাটাগুলো দেওয়ার পরে ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে আমাদের এখান থেকে বিভিন্ন যে তথ্যগুলো আছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আমাদের এটা দেখানো হয়েছে 3,52,051 টাকা। আমাদের এই যে এটা এসছে এখান থেকে কিন্তু এই 3,52,051 থেকে 35,205, এটা হলো গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট। আমাদের রিবেটটা এসছে এই যে 7,137 টাকা, এবং এখান থেকে কিন্তু রিবেটটা বাদ যায়নি, যে 35,205 এটাও আছে, এবং লাস্ট পর্যন্ত আমার কিন্তু এই 35,205 টাকায় দেখাচ্ছে। তো এখন আমি তো সোর্স ট্যাক্স কেটে নিয়েছে, সেটা তো আমি পেমেন্ট করেছি, তাহলে এটা আমার কিন্তু এখানে দেখাতে হবে। দেখানোর অপশনটা কি, যে ইফ ইউ হ্যাভ পেড সোর্স ট্যাক্স অ্যাজ অ্যাডভান্স ট্যাক্স। সোর্স ট্যাক্সটা হলো যে আমার সঞ্চয়পত্র বা ব্যাংকের ইনভেস্টমেন্ট বা ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে কেটে নেয়, সেটা হলো সোর্স ট্যাক্স। আর অ্যাডভান্স ট্যাক্স আমি আগে যেটা জমা দিয়েছি, হয়তো গতবারে বেশি জমা দিয়ে থাকতে পারি, অথবা সরকারি চাকরিদের ক্ষেত্রে, চাকরিজীবীদের ক্ষেত্রে দেখা যায় তাদের প্রতি মাসে মাসে একটা ট্যাক্স কেটে রাখে, সেটা অ্যাডভান্স ট্যাক্স হিসাবে পরিগণিত হয়। আর এনি রেগুলার ট্যাক্স যদি দেওয়া থাকে সেটা এইটাই হলো বিভিন্ন ধরনের ট্যাক্স। তা আমরা এটা এই যে সোর্স ট্যাক্স দেখানোর জন্য আপডেট ট্যাক্স, তাহলে এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার এখানে এই যে ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম EIT অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমার চালান বা আরও অনেক কিছু লাগে, যেমন এই যে এখানে আমার সিলেক্ট, এখান থেকে চালান দেওয়ার পরে এখানে ডেট, আপনি ডেট যে কোনো একটা দিতে পারেন। আপনি হয়তো 24 সালে দিয়েছেন যে 12/7/2024, এটা আমি দিলাম। এখান থেকে আপনি ক্যাশ বা চেক বা ট্রান্সফার, যদি ট্রান্সফার হয় ব্যাংকের থেকে আপনি একটা দিলেন, যে কোনো ব্যাংক, আপনার যে ব্যাংকে দিয়েছেন সেটা, ব্রাঞ্চের ক্ষেত্রে আমি উল্লেখ করে দিলেন। চালান নাম্বারটা দিতে হবে, অ্যামাউন্ট, আর ট্যাক্সের জোন, আপনার যে জোনের যেটা সেই ট্যাক্স জোনটা এখানে উল্লেখ করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ঠিক হবে না। এবং একই সাথে এই যে ট্যাক্সের যে সার্কেলটা আপনার উল্লেখ করে দিতে হবে নির্দিষ্টভাবে। আর আরেকটা হলো, এটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্লেম EIT, আর একটা হলো আমরা
সোর্স ট্যাক্স দেখব। সোর্স ট্যাক্সের ক্ষেত্রে সঞ্চয়পত্র এবং হলো আরেকটা আছে যে ব্যাংক ফিক্সড ইন্টারেস্ট, এই যে ডিপিএস বা এফডিআর। তো এফডিআর ক্ষেত্রে আমরা এটা দেখি যে সিলেক্ট এ ব্যাংক। আমরা এফডিআরে যেহেতু আমরা ন্যাশনাল ব্যাংক দেখিয়েছিলাম, তো এখানে আমরা সেটাই দেখানোর চেষ্টা করি, ন্যাশনাল ব্যাংক পিএলসি। এটা আমরা যদি সিনক্রোনাস ফ্রম দেই, এই যে এখানে আমরা কোনো তথ্যই দিলাম না, কিন্তু যেহেতু আমাদের ইনকামে দেওয়া আছে এখানে কিন্তু চলে এসছে। আমাদের এই যে ন্যাশনাল ব্যাংকটা, এখানে ব্যাংকের যে কোনো একটা দেওয়ার পরেই আমরা ন্যাশনাল ব্যাংকে নেই, আমাদের প্রিমিয়ার ব্যাংকে দেখিয়েছিলাম। তো প্রিমিয়ার ব্যাংকের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু চলে এসছে। তো আমরা এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে সিনক্রোনাস ভ্যালু দিয়ে দিলাম। তো এইখানে এটা কিন্তু অ্যাড হচ্ছে না, কিন্তু আমার এখানে যদি আমি প্রিমিয়ার ব্যাংকও দিই, প্রিমিয়ার ব্যাংক দিয়ে যদি সার্চ দেই, এই যে প্রিমিয়ার ব্যাংক এসছে। এটাই যদি আমি এখানে দিয়ে দিই তাহলে সিনক্রোনাইজ হয়ে গেল। যে ডুপ্লিকেট এন্ট্রিজ, এত প্রিমিয়ার ব্যাংক, এটা মানে অলরেডি এখানে জমা হয়ে গেছে। তার মানে আমি যদি দুইবারও দেই সেটা হবে না। আর আরেকটা আছে আমার যে পোস্ট অফিস, আমি এখান থেকে যদি এটাও সিলেক্ট করে দেই তাহলে যে সেভিংস, এটা কি দেওয়া আছে পোস্ট অফিস, তাহলে এটা সিলেক্ট করে দিলে আমার কিন্তু হয়ে গেল। আমার কিন্তু সব কিছু এখানে দেওয়া, আমি অতি সহজে দিতে পারছি। এই সবগুলো তথ্য এখানে না দেওয়ার পরে যেহেতু আমার ইনকাম, এই যে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম, এখানে যেহেতু ইনপুট দেওয়া আছে, জাস্ট এখানে টিক চিহ্নটা দিয়ে দিলেই আমার হয়ে গেল, এবং এটা ডুপ্লিকেট হলে এখানে দেখাবে। এই যে আমাদের সোর্স ট্যাক্স কিন্তু এটা দিয়ে দিলাম। আর একইভাবে আমরা যদি সঞ্চয়পত্রের ক্ষেত্রে দেখাই, সঞ্চয়পত্রের আমরা দেখিয়েছি যে এখানে এই যে সঞ্চয়পত্র, আমরা যদি এই নাম্বারটা এখানে দেই তাহলে আমাদের দেখি এই নাম্বারটা আমরা দিলাম, এখানে ইনপুট করলাম সিনক্রোনাস ফ্রম ইনকাম। এই যে এখান থেকে সিনক্রোনাস ভ্যালু, এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে না। যদি ভুল থাকে তাহলে কিন্তু এটা দেখাবে না। আমাদের আরেকটা এখান থেকে আমরা দেখি যে এই নাম্বারটা ভুল হলো কিনা। এখান থেকে আমাদের যে ভ্যালুটা এখানে যে দেখাচ্ছে সিনক্রোনাস ফ্রম ইনকাম, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের অধীনে সঞ্চয়পত্রটা থাকে, যার কারণে সব তথ্য কিন্তু এখানে সার্ভারে থাকে, যার কারণে এখানে কিন্তু সিনক্রোনাস ভ্যালুটা এটা হচ্ছে না। তার মানে এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা আমাদের সঠিক করে দিতে হবে। তা আমরা দেখি এই নাম্বারটা যে ভুল ছিল, তাহলে আমরা সঠিক করে দিতে পারি কিনা। তারপর আমরা একটা দিয়ে দেখি। আমরা সঞ্চয়পত্রে একটা নাম্বার এখানে আমরা ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর সিনক্রোনাইজ ফ্রম সোর্স এটা দিলাম। যেখানে কিন্তু আমাদের এসছে যে সিনক্রোনাইজ ইস্যু ডেট, রেজিস্ট্রেশন নাম্বার, টাইপ অফ সঞ্চয়পত্র, গ্রস ইন্টারেস্ট, এখান থেকে কিন্তু সব কিছু আমাদের চলে এসছে। এই ইন্টার অ্যামাউন্ট, আমাদের টিডিএস ক্লেইম ডেটা, সেটা আমাদের কত সেটা কিন্তু এখানে যে আমরা এখানে দেই যে আমাদের প্রথমটা এটা দেই, টিডিএস ক্লেইম ইজ রিকোয়ার্ড। এখানে আমাদের কত টাকার সঞ্চয়পত্র হয়েছে সেটা কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে। আমাদের টিডিএস 2500 টাকা, সিনক্রোনাইজ। এটা যদি একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে যে সঞ্চয়পত্র যদি না থাকে তাহলে কিন্তু এটা আসবে না। তো আমাদের এই যে 2500 টাকা, এটা কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে। তো আমি একটা সিনক্রোনাইজেশন দিলাম, সঞ্চয়পত্র টিডিএস, এই যে এটা এসছে। এবং পরবর্তীতে আমরা যদি আরেকটা নাম্বার সার্চ দেই, এই আগের নাম্বারটাই সার্চ দিলাম, তাহলে আমার এটা কিন্তু এই যে পরেরটা চলে এসছে। এবার আমরা এই একটা দিলাম, এটা দিয়ে আমরা 7728 টাকা, এটা আমরা সিনক্রোনাইজ দিলাম। এই যে এখানে কিন্তু আমার এই ভ্যালুটা চলে এসছে। তাহলে 7728 আর 2500 এটি কিন্তু আমার চলে এসছে। কিন্তু এই যে সঞ্চয়পত্রের নাম্বারটা যদি ভুল থাকতো তাহলে কিন্তু আসতো না। ঠিক আছে, এখন আমরা গো টু রিটার্নে যাই। রিটার্নে গিয়ে আমরা এখন দেখব যে আমাদের ট্যাক্স ক্লেইম সেটা এখানে ঠিক আছে কিনা। এই যে আমাদের এখানে
অ্যামাউন্টটা এসছে এবং মিনিমাম ট্যাক্স এই 34,019 টাকা, এটা আসার পরে এই যে ট্যাক্স পেয়েবল এটা এসছে। সোর্স ট্যাক্স এই যে এখানে কিন্তু আমাদের সোর্স ট্যাক্স 34,019 টাকা, আমাদের 34,019 টাকা ছিল টোটাল এই যে অ্যামাউন্ট পেয়েবল, আর এখানে কিন্তু আমার এই 34,000 সোর্স ট্যাক্স আমরা পেমেন্ট করেছি। এখান থেকে সোর্স ট্যাক্স এখানে এসছে, টোটাল পেমেন্ট হলো 34,019 টাকা। তাহলে আমার এখানে দেখেন, এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল 34,019 টাকা, টোটাল পেমেন্ট 34,019 টাকা, রিফান্ডেবল 0, পেয়েবল 0। তাহলে এটা আমার কিন্তু সব ঠিকঠাক হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে আমার কিন্তু সব ট্যাক্সের এটা চলে এসছে, এখান থেকে যে রিটার্ন ভ্যালুটা সব চলে এসছে, এখান থেকে যে সাবমিট রিটার্ন দিলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং এখানে যে দেখাচ্ছে যে সবগুলো কত কি দিয়েছি, এভাবে কিন্তু আমরা আমাদের সোর্স ট্যাক্সগুলা এবং যে যদি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও থাকে তাহলে সেগুলো পেমেন্ট করতে পারি, অন্যান্যগুলো আমরা এইভাবে পেমেন্ট করতে পারি। তো আজকে আমরা দেখালাম যে কীভাবে আমাদের অ্যাডভান্স ট্যাক্স, রেগুলার এই ট্যাক্স এবং যে সোর্স ট্যাক্স এগুলো পেমেন্ট করতে হয়, এবং আমাদের ইনকামের মধ্যে যে ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র এগুলো কিভাবে ইনপুট দিতে হয়, তারপরে রিবেট আমরা কিভাবে রিবেটের তথ্যগুলো ইনপুট করব, এ সম্পর্কে বিস্তারিত দেখানো হলো। যদি আপনাদের এখান থেকে কোনো দরকার হয় বা কাজে লাগে বা এখান থেকে আপনারা উপকৃত হন, তাহলে চ্যানেলটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন যাতে পরবর্তীতে এখান থেকে তথ্য পেতে পারেন। তো সকলকে আবারও অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।